আদিবা আমাকে যখন পুলিশের কাছে ধরিয়ে দিয়ে বলল, অফিসার, এই নরপশু ধর্ষককে কঠিনতম শাস্তি দিন। নেক্সট টাইম যেন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহসটুকু তার না থাকে। আজ আপনি প্রমাণ করে দিলেন যে অন্যায়কারী যতই ভালোবাসার কাছের মানুষ হোক না কেন, তার শাস্তি অনিবার্য। আমরা আপনার সততা দেখে সত্যি অনেক মুগ্ধ এবং উপকৃত হয়েছি। আপনার সাহায্য সহযোগিতা ছাড়া এই ধর্ষককে গ্রেফতার করা সত্যি অনেক কঠিন হয়ে যেত। পুলিশ অফিসার এই বলে আমাকে গ্রেফতার করলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। আমি শুধু আদিবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছি যে মেয়েটা আমাকে এত ভালোবাসে, কেয়ার করে। সে আমাকে নিজ হাতে পুলিশের কাছে ধরিয়ে দিল। এ কথা ভাবতেই বুকের বাঁ পাশে কেমন জানি দুমড়ে মুচড়ে উঠছে। আপনারা হয়তো আমাকে ধর্ষক ভাবছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি ধর্ষক নই। মিথ্যা মামলার অভিযোগ আমাকে আসামি বানানো হয়েছে। কিছুদিন আগের ঘটনা, রাজীব আমাদের এলাকার নেতার ছেলে, যার দারুণ ক্ষমতার বড়ায় তার একটু বেশি করে থাকে। একদিন তিন্নিকে রাজীব অনেক বাজেভাবে রাস্তায় ইপটিজিং করে। তারপর বিষয়টি তিন্নি আমাকে দ্রুত জানায়। ব্যাস, রাজীবকে সেদিনই ভালোই গণধুলাই দিয়ে দিই। গণধুলাই খাওয়ার পর রাজীব আমাকে উদ্দেশ্য করে শুধু একটাই কথা বলেছিল, কাজটা তুই ঠিক করলি না, এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। রাজীবের এমন ধারা শুনে বেশি একটা রিয়াক্ট করিনি, হালকাভাবেই নিয়েছিলাম। রাজীবকে মারার সপ্তাহখানেকও যায়নি, এর মধ্যে রাজীব মধ্যরাতে তিন্নিকে বাড়ি থেকে তুলে এনে অপহরণ করে এবং বিভিন্নভাবে তিন্নিকে ব্ল্যাকমেইল করে এবং অপহরণ, সব দোষ আমার উপর চাপিয়ে দেয়। তিন্নিও নিরুপায় অসহায় হয়ে পুলিশের জবাবদিহিতে আমার নামটাই বলে ফেলে। সুযোগ বুঝে রাজীব ও তার বাবা জাবেদ সাহেব ষড়যন্ত্রের প্ল্যানটা আরও তীব্র থেকে তীব্রতর করে আমাকেই তিন্নির দর্শক বানিয়ে দেয়। তাছাড়া দর্শিতায় যখন আমার নামটা বলেছে, এ থেকে কী বা প্রমাণ হতে পারে? ভালোভাবেই ধর্ষণের মামলায় ফেঁসে গেলাম। তিন্নি হয়তো আমার নামটা পুলিশের জবাবদিহিতে বলতে চায়নি। রাজীব ওই তিন্নিকে মেরে ফেলার ভয় কিংবা অন্য কোনোভাবে ভয় দেখিয়ে এসব করিয়েছে, তা আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। এরপর তিন্নি নিজের মুখে আমার নামটা স্বীকার করায় এলাকার মানুষজনরাও সত্য মিথ্যা যাচাই বাছাই না করে খুব দ্রুতই আমাকে ধর্ষক ভেবে নেয়। নিজেকে নির্দোষ হিসেবে সবার সামনে উপস্থাপনা যে করব, সে সুযোগই ছিল না। এলাকার সবাই আমার উপর ক্ষেপে গিয়েছিল। নিরুপায় হয়ে নিজের আত্মগোপনের পথ অবলম্বন করি। বাড়িতে বাবা মা, তারাও আমার বিপক্ষে চলে গিয়েছিল। পলাতক অবস্থায় একমাত্র আমার সহধর্মিণী আবিদার সঙ্গে যোগাযোগ হতো। অসহায় হয়েই আদিবার কাছে কান্নায় বলতাম, আদিবা, বিশ্বাস করো, আমি সত্যিই তিন্নিকে অপহরণ করিনি। সে আমার কথাতে কোনো রিয়াক্ট না করেই বলতো, আমি জানি তুমি এসব কাজ কখনোই করতে পারো না। আচ্ছা যাই হোক, এখন তুমি কোথায় আছো? তা বলা আমার পক্ষে সম্ভব না। তোমার স্ত্রীকে তুমি অবিশ্বাস করছো? আদিবার এমন বিশ্বাসযোগ্য কথায় কোন জায়গায় অবস্থান করছি তা নিমিষেই বলে দিই। একদিন পর আদিবা আমার সঙ্গে দেখা করতে চলে আসে। আমি তাকে দেখা মাত্রই অনেকটাই আবেগপ্রবণিত হয়ে জড়িয়ে ধরে বলি, আদিবা, বিশ্বাস করো, আমি সত্যিই তিন্নিকে অপহরণ করিনি। এই সবটা জাবেদ নেতার ছেলে রাজীব ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। কোনো ধর্ষক ধর্ষণ করে তা নিজ মুখে স্বীকার করে না, তা আমি ভালো করেই জানি। আর আমাকে এতটা বোকা ভেবো না। তিন্নি নিজ মুখেই তোমার নামটা বলেছে, রাজীবের নাম বলে নাই। তার মানে তুমিও আমাকে অবিশ্বাস করছো? নিজেকে একটা সাধু ভেবো না। পাপ করেছো, তার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। আদিবার সঙ্গে এসব কথা কাটাকাটি করতেই হঠাৎ পুলিশ এসে চারদিকে ঘিরে ফেলল এবং আদিবার উদ্দেশ্যে বলল, আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনার স্বামীকে যদি না ধরিয়ে দিতেন, তাহলে আমাদের পক্ষে তাকে ধরা একটু কঠিনই হতো। তাছাড়া আপনার সততা দেখে আমরা সত্যিই অনেক মুগ্ধ এবং উপকৃত। পুলিশ অফিসার এই বলে আমাকে গ্রেপ্তার করলো। অফিসার, এই নরপশু ধর্ষককে নিয়ে যান এবং উচিত শিক্ষা দিন। নেক্সট টাইম যেন কোনো মেয়ের দিকে কুনজরে তাকানোর সাহসটুকু তার যেন না থাকে। আপনি নিশ্চিত থাকতে পারেন, এই আসামির উপযুক্ত শাস্তি সে পাবে। পুলিশ অফিসার এই বলে আমাকে তাদের গাড়িতে তুলে নিল।
অপরদিকে আমি শুধু আমার স্ত্রী আদিবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছি, এই মেয়েটা কি সত্যিই আমার স্ত্রী নাকি অন্য কেউ। তাকে এত করে বোঝানোর পরও সে আমার কথা অবিশ্বাস করবে। সে হয়তো আমাকে সত্যিকারের ধর্ষকই ভেবে নিয়েছে। এর জন্য আজ নিজ হাতে আমাকে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ আমাকে গ্রেফতার করলো, তাতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু আমার সহধর্মিণী, সে তো আমাকে ভালোভাবে চিনত। পরিশেষে সেও আমাকে অবিশ্বাস করে নিজ হাতে পুলিশের কাছে ধরিয়ে দিল। এটা ভাবতেই বুক ফেটে যেন কান্না আসছে। যে মেয়েটা আমাকে এত ভালোবাসতো, অথচ আজ পরিস্থিতির মোকাবেলায় আমার শাস্তি সে কামনা করছে। সত্য একদিন না একদিন সবার সামনে প্রকাশ হয়ে যাবেই, কিন্তু মাঝখান থেকে আমাকে বিনা অপরাধে কারাগারে বন্দি থাকতে হবে। এমন পরিস্থিতিও যে আমাকে ফেস করতে হবে, তা আজ মানতে খুব কষ্ট হচ্ছে। আদিবাও হয়তো একদিন সত্যটা জানতে পারবে। সেদিন নিশ্চয়ই তার কৃতকর্মের জন্য নিজেই সে আফসোস করবে। তখন তার আফসোসই থাকবে, ক্ষমা সে পাবে না। লকআপে বসে বসে আনমনে ভেবে যাচ্ছি, হঠাৎ এক পুলিশ অফিসার এসে ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বলে উঠল, একটা মেয়ের জীবন এভাবে শেষ করতে তোর কলিজায় একটু কাঁপলো না? স্যার, আমি সত্যি এই কাজ করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। কালকেই তোর আসল বিচার হবে কোর্টে। রেডি থাকিস। পুলিশ অফিসার এই বলে চলে গেল। পরের দিন আমাকে কোর্টে নেওয়া হলো। সেখানে উপস্থিত জাবেদ নেতা ও তার ছেলে রাজীব এবং তিন্নি সহ তার পরিবার। একমাত্র আমার পরিবারের কোনো লোকজন আসেনি। তারা হয়তো লজ্জায় আসেনি। কাঠগড়ে দাঁড়িয়ে আছি। ওইদিকে তিন্নিকে উকিল জিজ্ঞেস করছে, আর তিন্নি অনেক ভয়ে অবিরাম কান্না করছে। কোনো মতেই মুখ থেকে কথা বের করছে না। উকিলের ধমকানিতে আর জাবেদ নেতার ইশারায় তিন্নি নিরুপায় হয়ে পরিশেষে আমার নামটাই উকিলকে বলে ফেলল। জজও তিন্নির জবাবদিহি শুনে রায় দিলেন 10 দিনের রিমান্ড এবং 7 বছরের জেল। এ কথা শুনেই চোখ থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। রাজীবের দিকে লক্ষ্য করলাম, সে আমার দিকে বিশ্ব জয় করার মতো প্রাপ্তির হাসি হেসে তার বাবার সঙ্গে চলে গেল। তিন্নি চোখের জলেই ফেলছিল। সে হয়তো আমাকে ফাঁসাতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে এমন করতে বাধ্য করেছে। তিন্নির দিকে তাকাতেই তা বুঝতে পারলাম। আজ নিজেকে কেমন যেন অসহায় লাগছে। আমার পরিবার পরিজন থাকার পরেও কেউ দেখতে পর্যন্ত আসলো না। 10 দিন রিমান্ডের অসহ্যকর শাস্তি ভোগ করার পর 15 দিন যাবার বেলায় আদিবা আমাকে দেখতে আসলো। তাকে দেখা মাত্রই মুখ ফিরিয়ে নিলাম। রাগে পুরো শরীর রি 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 করছে। মনে হচ্ছে তাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলি। আদিবা আমাকে মুখ ফেরানো অবস্থায় দেখে কিছুটা কান্নামাখা সুরে বলল, তোমার সহধর্মিণী হওয়ার সত্ত্বেও তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া মোটেও ঠিক করিনি। কিন্তু কি করব বলো, এলাকার সবাই যে আমাকে চাপ দিতে শুরু করেছিল। অতিষ্ঠ হয়েই এমনটা করেছি। কিন্তু কদিন পর তিন্নি আমাকে যখন বলল, আদি বাপু, রনি ভাইয়ার কোনো দোষ নেই, ও সম্পূর্ণ নির্দোষ, এই সব কিছুই রাজীব শয়তানটাই করেছে। আমাকে রনি ভাইয়ার নাম বলতে বাধ্য করেছে এবং আমার পরিবারকে মেরে ফেলার ভয়ও দেখিয়েছে। নয়তো আমাকে মেরে ফেললেও কখনো রনি ভাইয়ার নামটা বলতাম না। তিন্নির কাছ থেকে সত্যটা শুনে সেদিন আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়ার উপক্রম হয়েছিল। এছাড়া তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আমি আমার নিজের মধ্যেই কষ্ট অনুধাবন করেছি। কোনো কিছুতেই ভালো লাগছিল না। আদিবা কান্না করে এক নিমিষেই বলল। তার এসব কথা শুনে আমার পুরো শরীর যেন রাগে গা জ্বলে যাচ্ছিল। অনেকটাই রাগান্বিত হয়ে আদিবার উদ্দেশ্যে বললাম, এখানে আমার দুর্দশা দেখে উপহাস করতে এসেছিস? নিশ্চুপ আদিবা। আমাকে এই অবস্থায় দেখতে তোর খুব ভালো লাগছে, তাই না? তুই আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমাকে অবিশ্বাস করেছিস এবং কি নিজেই ছলনা করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিস। এরপরেও নির্লজ্জের মতো এখানে কেন আসছিস? জেল থেকে একদিন না একদিন ঠিকই বের হব। তখন তোর হিসাবটাও ভালোভাবেই নেব। প্রস্তুত থাকিস। আদিবা আমার রাগান্বিত কথাবার্তা শুনে মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলো এবং কিছুক্ষণ পর লক্ষ্য করলাম বাবা মা তারাও আমাকে দেখতে চলে আসছে। তারা আমাকে দেখা মাত্রই কান্নাকাটি করতে লাগলো। প্রথমে মা এসে বলল, তিন্নি যদি আমাদের কাছে সত্যিটা না বলতো, তাহলে আমরা এখনো হয়তো তোকে অবিশ্বাসই করে যেতাম।
এখন আমাদের ভুল ভেঙেছে বাবা, আমাকে তুই ক্ষমা করে দিস, আর আজই তোকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করব। মা কান্না করে বলল। বর্তমানে মার কান্নাটা কেন জানি আমার কাছে নাটক বলে মনে হচ্ছে। যে সময় আমার উপর রিমান্ডের অসহ্যকর শাস্তি বয়ে গেল, তখন কোনো খোঁজ খবর নিতে আসলো না। এখন এসে মিশে চোখের জল ফেলছে। মাকে স্বাভাবিকভাবে বললাম, এবার মিশে নাটক করাটা বন্ধ করো এবং আমার চোখের সামনে থেকে দূর হও। তোমাদের এইসব নাটক দেখার কোনো ইচ্ছা আমার নেই। আর হ্যাঁ, আমাকে ছাড়ানো কোনো প্রয়োজনও নেই। আমার যদি নিজ কোনো ক্ষমতা থাকে, তাহলে আমি এমনি বের হব। উপস্থিত বাবা সহ মা আমার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং তাদের মধ্য থেকে আদিবা বলে উঠল, প্লিজ, রাগ করো না। মা বাবা তারাও পরিস্থিতির শিকার, ইচ্ছে করে তোমার সঙ্গে এমনটা করেনি। একটু বোঝার চেষ্টা করো। অনেক হয়েছে, এবার তোমাদের নাটকগুলো বন্ধ করো এবং আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমাদের এখন যতই দেখছি, মাথা ঠিক ততই গরম হচ্ছে। কথা না বাড়িয়ে আমার চোখের সামনে থেকে দূর হও, প্লিজ। এই কথা বলা মাত্রই তারা মাথা নিচু করে চলে যেতে লাগলো। মা শুধু কান্না করছিল। আজ তাদের কান্না দেখে কোনো খারাপ লাগা কাজ করছে না। আগে তো তাদের চোখের এক ফোঁটা জলও সহ্য করতে পারতাম না। আর আদিবার সঙ্গে কখনো তুমি থেকে তুই বলে ডাকিনি। অনেকটাই ভালোবাসতাম, কিন্তু ও আমার সঙ্গে এমন করবে তা সত্যি অবিশ্বাস্য। যাই হোক, জেল থেকে ছাড়া তো পাবই। সবার আগে রাজীবকে উচিত শিক্ষা দেব এবং আদিবাকেও ডিভোর্স দিয়ে দেব। বর্তমান আদিবার কথাটা মনে হলেই কেমন জানি রাগের শিহরণ জেগে ওঠে। বাবা মা ও আদিবা তারা চলে যাবার পর এক পুলিশ অফিসার হাতে একটি চিঠি এনে বলল, রনি, তোমার জন্য চিঠি পাঠানো হয়েছে। পুলিশের হাতে চিঠি পেয়ে কিছুটা চিন্তিত হয়ে গেলাম। এর সময় আবার কিসের চিঠি? পুলিশ অফিসার আমার চিন্তিত হওয়া দেখে কিছুটা হাসি মুখেই বলল, চিন্তিত হবার কোনো কারণ নেই। এই চিঠিটা তোমার পার্সোনালি, খুলে দেখো। পুলিশ অফিসার এই বলে চলে গেল। তারপর চিঠিটা খুলে হাতের লেখা দেখেই বুঝে গেলাম এইটা আদিবার হাতের লেখা। তো পড়তে লাগলাম, আমি জানি আমার উপর এখন ভীষণভাবেই রেগে আছো, কিন্তু আমি কি করতাম? সবাই যে আমাকে ভীষণ চাপের ভিতরে রেখেছিল। যাই হোক, এসব কথা বলে এখন আর কথা বাড়াতে চাই না। তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার কদিন পরেই আচমকায় মাথা ঘুরে পড়ে যায়। এমনিতেই সারাক্ষণ তোমার চিন্তা ভাবনাই করতাম। তো মা আমার এই অবস্থা দেখে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বলল, আমি মা হতে চলেছি। কথাটা শুনে যতটুকু খুশি হয়েছে, পরক্ষণেই তোমার কথা ভেবে মন নিমেষেই খারাপও হয়েছে বটে। নিজের পায়ে তো আমি নিজেই কুড়াল মেরে বসে আছি। তোমার সামনেই কথাটা বলতাম, কিন্তু আমার প্রতি তোমার রাগ ঘৃণা তা স্পষ্টই দেখতে পেয়েছিলাম। তাই কথাটি তোমার সামনে মুখ ফুটে বলার সাহস পেলাম না। ভয়ে চিঠির মাধ্যমেই জানাতে হলো। আর হ্যাঁ, পারলে আমাকে ক্ষমা করে দিও। এটি তোমার অপ্রিয় আদিবা। চিঠিটা পড়ার পর এত কষ্টের মাঝে থেকেও ভালো লাগা কাজ করছে যে আমি বাবা হতে চলেছি। স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো আনন্দটা ভালোভাবেই প্রকাশ করতাম, কিন্তু মনে চাপা কষ্ট থাকায় এই আনন্দটাও কষ্টে রূপান্তরিত হলো। আর আদিবার কৃতকর্মের কথা মনে পড়তেই আবার সেই রাগ কাজ করতে লাগলো। নিমেষে চিঠিটা ছেড়ে টুকরো টুকরো করে ফেললাম এবং মনস্থির করলাম, সে যাই কিছু বলুক না কেন, তাকে ডিভোর্স দেব, এটাই ফাইনাল। এভাবেই কিছুদিন কেটে গেল। এর মধ্যে বাবা মা আদিবা তারা অনেকবারই আমার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু প্রতিনিয়ত তারা আমার কথার অপমানের সম্মুখীন হতে হয়েছে। তারপরও তারা বেহায়ের মতো আমার সঙ্গে দেখা করতেই আসতো। এভাবেই 1 মাস জেলে থাকার পর বাবা আজ জামিন করিয়ে নিল। বাবার সঙ্গেও তেমন কোনো ভালো মন্দ কথা বলি না। তারপরেও কেন জানি আমাকে জামিন করিয়ে নিলেন, তা উনিই ভালো জানে। তো 1 মাস মিথ্যা মামলায় জেলে থাকার পর আজ বাড়িতে যাচ্ছি। মনে তেমন কোনো ভালো লাগা কাজ করছে না। বাড়িতে আসার পর মা এবং আদিবা আমাকে দেখে অনেকটাই আনন্দিত হলো, তা খুব ভালোভাবেই লক্ষ্য করলাম। কিছুক্ষণ পরই অনেকগুলো খাবারের আইটেম সামনে এনে ধরলো আদিবা। খাওয়ার কথা বলা মাত্রই সব খাবারের আইটেমগুলো ফ্লোরে ছুঁড়ে ফেলে দিলাম। হুট করেই এমন রেগে যাব আদিবা তা কল্পনাও করেনি। ভয়ে কিছুটা দূরে সরে গেল। রাগান্বিত অবস্থায় বাড়ি থেকে বের হয়ে সোজা তিন্নিদের বাড়িতে গেলাম। তিন্নি আমাকে দেখা মাত্রই ভয়ে থরথর করে কেঁপে
আমার পা জড়িয়ে বলল, ভাইয়া, আমি ইচ্ছে করে আপনার নামটি সেদিন বলিনি। রাজীব আমাকে সহ আমার পরিবারকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল, নয়তো কখনো আপনার নামটি বলতাম না। নিশ্চুপ। ভাইয়া, আপনি তো জানেনই আমার বাবা দিন খেটে খাওয়া মানুষ, আইন প্রশাসনের ব্যাপারে তেমন কিছু বোঝে না। আমিও একাই একটা মেয়ে হয়ে কেমনে ওই রাজীব শয়তানটার সঙ্গে লড়াই করতাম। তাছাড়া জাবেদ নেতা রোজ রাতে আমাদের বাড়িতে এসে শাসিয়ে যেত, যাতে রাজীবের নাম কোনোভাবেই প্রকাশ না হয়। তাদের এরূপ চাপে অনেকটাই নিরুপায় অসহায় হয়ে গিয়েছিলাম। কোনো দিকেই সত্য কথা প্রকাশ করতে পারছিলাম না। বাবা নিজে কিছু করতে পারছিল না দেখে দুইবার আত্মহত্যা করতে গিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে দুইবারই বাবাকে আটকাতে পেরেছিলাম। ভাইয়া, আমরা সত্যি অনেক অসহায় ছিলাম, বিশ্বাস করুন। আমি ইচ্ছে করে এমনটা করিনি। তিন্নির এসব কথা শুনে আকাশ ভেঙে আমার মাথার উপর পড়ার উপক্রম প্রায়। তিন্নির বাবা দুইবার আত্মহত্যা করতে গিয়েছিল। সত্যি একটা মানুষ যখন নিরুপায় অসহায় হয়, ঠিক তখনই এরকম আত্মহত্যার পথ অবলম্বন করে নেয়। তিন্নি যা যা বলছে তার বিন্দু পরিমাণও মিথ্যার আভাস নেই, তা খুব ভালোই করেই বুঝতে পারছি। কেননা যখন তিনি এসব কথা আমার পা জড়িয়ে পেশ করছিল, তখন সে অবিরাম চোখের জল ফেলছিল। তিন্নির এরকম অবস্থা দেখে বুঝতে পারলাম সে সত্যিই নিরুপায়, অসহায় ছিল। সঙ্গে তার পরিবারও। এখন তিন্নিকে কোনো কিছু বলে লাভ নেই, এসব ভেবে চলে আসতে যাব। এর মধ্যে হঠাৎ তিন্নি বলে উঠল, ভাইয়া, আমার কথা যদি আপনার অবিশ্বাস হয় তো যে শাস্তি দিবেন তা মাথা পেতে নেব। এছাড়া আমাদের বা কি করার আছে? আজ আমরা গরিব অসহায় বলে যে কেমন শাস্তি দিবে তাই তো মাথা পেতে নিতে হবে। তিন্নি কান্না করে। তিন্নির এমন আঘাতযুক্ত কথায় আমার রাগটা হালকা হয়ে গেল এবং নিজেকে কিছুটা সংযত রেখে বললাম, তোর উপর আমার এখন কোনো রাগ নেই। যা আছে সব ওই রাজীবের উপর। ওকে আইন প্রশাসনে হয়তো নিতে পারবো না, কিন্তু গণধোলাই তো দিতে পারবো। এবার এমন গণধোলাই দেব না, ওর 14 গোষ্ঠীর নামও ভুলে যাবে। এই বলে তিন্নিদের বাড়ি ত্যাগ করলাম। 2 দিন শুধু চুপচাপ রাজীবকে ফলো করলাম। কোন সুযোগে তাকে গণধোলাই দেওয়া যায় সেই সুযোগই খুঁজছিলাম। এইদিকে আমার ফ্রেন্ডের সব বলেই রেখেছি, কোনো এক সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করব। এভাবে 1 সপ্তাহ কেটে যাওয়ার পর হঠাৎ রবিন ফোন করে বলল, দোস্ত, জলদি কলেজ গেটে চলে আয়, রাজীবকে মারার সেই সুযোগ পেয়ে গেছি। এখন তুই আসবি নাকি আমরাই তাকে ধুলাই দেব? আরে একটু অপেক্ষা কর, আমিও যাচ্ছি। এই বলে দ্রুতই কলেজ গেটে গিয়ে লক্ষ্য করলাম রবিন, লিজান, শফিক, তানবীর তারা ইতিমধ্যে রাজীবকে কয়েকটা চড় থাপ্পড় মারতে শুরু করেছে। এ দেখে মাঠে পোলাপান ক্রিকেট খেলছিল। তাদের ওখান থেকে স্টেম নিয়ে কোনো কথা না বলে রাজীবকে উল্টোপাল্টা বাড়ি মারতে লাগলাম। এক পর্যায়ে রবিন, লিজান, শফিক, তানভীর তারা আমার মারের ধরন দেখে ভয়ে আমাকে ওখান থেকে সরিয়ে আনলো এবং আমারও রাগের ঘোর কেটে গেল। ওইদিকে রাজীবের নাক মুখ ফেটে কান্নাকাটি করছে। তিন্নিকে অপহরণ এবং আমাকে মিথ্যা মামলা জেল খাটানোর প্রতিশোধ ভালোভাবেই নেই। কিছুক্ষণ পরেই রাজীবের বাবা পুলিশ এনে পুরো কলেজ ভর্তি করে ফেলল, আর আমরা যে যার মতো ওখান থেকে সরে গেলাম। পরের দিন জানতে পারলাম রাজীবের ডান হাত ভেঙেছে। শুনে মনে এক প্রশান্তি কাজ করছে। 2 দিনের মধ্যে গ্যামজাম সব মিটে গেল, কিন্তু বর্তমানে আদিবাকে একটু দেখতে ইচ্ছে করছে না। মন থেকে একেবারেই সে উঠে গেছে। সব সময় আদিবা আমার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে আসতো, কিন্তু প্রতিনিয়ত তাকে নানান অপমান, অপদস্থের সম্মুখীন হতে হয়। আমার এমন বদলে যাওয়া দেখে আদিবা অনেক কান্নাকাটি করত। তার কান্নার কোনো মূল্যই বর্তমান আমার কাছে নেই। একদিন ডিভোর্স পেপার সবকিছু রেডি করে বাড়িতে এনে আদিবাকে বললাম, নে, এখানে সাইন করে দে, তোর মতো স্ত্রী আমার দরকার নাই। আদিবা আমার হাতে ডিভোর্স পেপার দেখে অঝর ধারায় জল ফেলতে লাগলো। কোনো মতেই ডিভোর্স পেপার হাতে নিচ্ছিল না। মা আদিবার কান্না শুনে দ্রুতই আমার রুমে চলে আসলো। মা আমার হাতে ডিভোর্স পেপার দেখেই বলে উঠল, বাবা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ। বৌমা 3 মাসের অন্তঃসত্ত্বা, এই অবস্থায় তাকে ডিভোর্স দিতে তোর একটুও কলিজা কাঁপছে না? একটুও কাঁপছে না? এর মতো বউ থাকার চেয়ে না থাকাই ভালো।
ভালোই ভালোই একে ডিভোর্স পেপারে সাইন করতে বলো, নয়তো আমার রাগ উঠে গেলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু বাবা, মাথাটা একটু ঠান্ডা কর। বৌমা নয় একটা ভুল করে ফেলছে, এর জন্য তাকে এত বড় শাস্তি দেওয়া মোটেও ঠিক হবে না। তাছাড়া মানুষ মাত্রই ভুল করে। এবার নয়, বৌমাকে ক্ষমা করে দে বাবা, ওর কোনো ক্ষমা নেই। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। ডিভোর্স পেপারে কিভাবে সাইন করা লাগে তা আমি খুব ভালো করেই জানি। আদিবা আমার রাগ দেখে মার পিছনে গিয়ে বলে উঠল, মা, আমি ডিভোর্স পেপারে সাইন করতে পারবো না। দরকার পড়লে এই বাড়ি থেকে লাশ হয়ে বেরোবো, কিন্তু ডিভোর্স পেপারে সাইন করব না। তোকে বললাম না ডিভোর্স পেপারে সাইন করতে, এত ভনিতা করছিস কেন? এই বলে ঠাস করে আদিবার গালে থাপ্পড় মারার মাত্রই বাবা দরজার সামনে এসে হাজির হলো এবং অনেকটাই রাগান্বিত হয়ে আমার উদ্দেশ্যে বলে উঠল, তোর কি জ্ঞান বুদ্ধি একেবারেই কমে গেছে নাকি? হ্যাঁ, বৌমা অন্তঃসত্ত্বা, সেটা কি তুই জানিস না? নিচ্ছু, এই অবস্থায় তাকে এত টর্চার করা কি তোর ঠিক হচ্ছে? মানছি সে একটা ভুল করে ফেলেছে, এর জন্য কি সারাক্ষণই তার সঙ্গে মিসবিহেভ করতে হবে? নিশ্চুপ পাগলামির একটা সীমাবদ্ধ থাকা দরকার। সব সময় মেয়েটার উপর এভাবে টর্চার করা মোটেও ঠিক না। রেহেনা, তুমি বৌমাকে নিয়ে যাও। বাবা, এই কথা বলা মাত্রই মা আদিবাকে নিয়ে রুম ত্যাগ করলো। তারপর বাবা আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো। তার কথায় এক কান্দে শুনে আরেক কান্দে বের করে দিলাম। সারাদিন আর আদিবা আমার সামনে পড়েনি। রাতে খাবার খেয়ে ঘুমাতে আসতে গিয়ে লক্ষ্য করলাম আদিবা আমার রুমে নেই। মনে এক প্রশান্তিও কাজ করতে লাগলো। ফ্রেশ মন নিয়ে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। আদিবা আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে যেতে ধরলো। ব্যাস, এক টানে আদিবাকে দেওয়ালের সঙ্গে শক্ত করে চাপিয়ে ধরতে সে ভয় প্লাস ব্যথায় জড়সড় হয়ে বলে উঠল, আমাকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি। আমার প্রশ্নের উত্তর আগে চাই। কেন আমাকে পুলিশে তুলে দিলি? নিচ্ছুপ, আমাকে ধরিয়ে দিতে একটুও কি কলিজা কাঁপেনি? আমার প্রতি এই তোর ভালোবাসা ছিল। এই বলে আরো শক্ত করে চেপে ধরাতে আদিবা কান্না করেই বলে উঠল, ব্যথা পাচ্ছি তো, আমাকে ছেড়ে দাও প্লিজ। আদিবার কান্না দেখে ছেড়ে দিয়ে বললাম, যা, আজ থেকে তুই একেবারে মুক্ত। কোনো প্রকার টর্চার আর করব না। তবে একটা সময় তোকে যতটা ভালোবাসতাম, এখন থেকে ঠিক ততটাই ঘৃণা করব। আর যদি ভেবে থাকিস কিছুদিন পর এমনি মেনে নেব, এমনটা ভেবে থাকলে ভুল ভাবছিস। যতদিন বেঁচে আছি ততদিনই তুই আমার কাছে অবহেলিত হয়ে রয়ে যাবি। ভালোবাসাটা আর পাবি না। নিশ্চুপ, আজ শুধু একটা কথা ভেবে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যাকে এত ভালোবাসতাম, কেয়ার করতাম, সে মানুষটাই এত বড় ছলনা আমার সঙ্গে করতে পারলো। আমার কথা সে একটুও ভাবলো না। যদি তিন্নিকে সত্যি অপহরণ করতাম তাহলে কোনো অভিযোগ থাকতো না, কিন্তু নির্দোষ হয়ে এত বড় শাস্তির সম্মুখীন হতে হলো, তা মানতে খুবই কষ্ট হচ্ছে। কথা বলা মাত্রই দুই ফোঁটা জল গাল বেয়ে পড়ার আগেই তা মুছে নিলাম। বললাম তো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও প্লিজ। আদিবা আমার পা জড়িয়ে, এখন ক্ষমা চেয়েই বা কি হবে? আমার উপর যা হবার তা তো হয়েছে, কিন্তু তুই যে আমার ভালোবাসার স্ত্রী হয়েও অবিশ্বাস করে এমনটা করবি তা মানতে খুব কষ্ট হচ্ছে। নিশ্চুপ হয়ে অবিরাম কান্নাই করছে আর নীরবতা সব শুনে যাচ্ছে আদিবা। ডিভোর্স যখন বাবা মার কারণে তোকে দিতেই পারবো না, তো একটা কথা মনে রাখিস, আজকের পর থেকে তোর আর আমার মাঝে কোনো সম্পর্ক থাকবে না। আর ভুলেও আমার সংস্পর্শে আসার চেষ্টা করবি না। নিশ্চুপ আদিবা কথাগুলো নীরব হয়ে শুনছিল, কোনো কিছু বলছিল না। এইদিকে আদিবাকে কোনো আঘাতও করতে পারছিলাম না, আবার নিজেকে সংযতও রাখতে পারছিলাম না। ভয় হতো যদি রাগের ঘোরে অনাগত সন্তানটার কোনো ক্ষতি হয়ে যায়, তখন নিজেকে হাজার অনুশোচনায় ফেলেও সে ভুলের সমাধান মিলবে না। আদিবা অন্তঃসত্ত্বা ছিল বলেই রাগটা নিজের মধ্যে পুষে রাখতে হতো। সেদিন থেকে আদিবা এক রুমে থাকতো আর আমি অন্য রুমে থাকতাম। আদিবা অনেক চেষ্টা করতো একসঙ্গে থাকার, কিন্তু আমার রাগ দেখে ভয়ে কাছে ঘেঁষতে পারতো না। এভাবেই কয়েক মাস কেটে গেল, তবুও আদিবার প্রতি সেই রাগই রয়ে গেল, বিন্দুমাত্রও কমলো না। এখন অবশ্য তাকে কোনো টর্চার করি না এবং ভালো মন্দ কোনো কথাও বলি না, সব সময় এড়িয়ে চলি। আদিবা হয়তো ভেবেছিল কিছুদিন পর রাগ অভিমান কমে যাবে, তারপর তাকে এমনি মেনে নেব।
এমনটাই হয়তো ভেবেছিল, কিন্তু যখন লক্ষ্য করলো কোনো প্রকার কথাই বলছি না, তখন সে রিয়াক্ট করতে শুরু করলো এবং আমার সঙ্গে কথা বলার চেষ্টা করত। একদিন তো মুখ ফুটে বলে উঠল, এভাবে আর কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকবে? নিশ্চুপ। কি হলো, চুপ করে আছো কেন? বলো। নিশ্চুপ। একটা ভুলের জন্য কি আমাকে এইভাবে শাস্তি দিবে? হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য তো অনেক ক্ষমাও চেয়েছি। তোমার পা জড়িয়ে কান্নাকাটিও করেছি। তারপরেও আমার সঙ্গে কথা বলছো না। সব সময় কেমন জানি পাশ কাটিয়ে চলাফেরা করছো। এভাবে আর কতদিন চলবে? নিশ্চুপ। প্লিজ, এবার অন্তত কিছু একটা বলো। কতদিন এভাবে পাশ কাটিয়ে চলবে? কান্না ভেজা কণ্ঠে, যতদিন বেঁচে আছি ততদিনই চলবো। ভালো না লাগলে ডিভোর্স নিতে পারো, সমস্যা নেই। আমার এই অনাগত সন্তানকে কে দেখবে? তোমাকে ছাড়লেও সন্তানকে তো ছাড়বো না, সে আমার কাছেই থাকবে। স্বামী সন্তান দূরে সরিয়ে আমি থাকতে পারবো না। তা তোমার একান্তই পার্সোনাল ব্যাপার। ওহ, আচ্ছা, তার মানে তোমার লাইফে আমার কোনো সংযোগ নেই, এটাই কি বোঝাতে চাচ্ছ? ঠিক তাই। আমার প্রতি এতই যখন রাগ, তাহলে আমাকে মেরে ফেললেই তো হয়। তিলে তিলে কষ্ট দেবার চেয়ে একেবারেই আমাকে শেষ করে দাও। স্বামীর অবহেলায় বেঁচে থাকার চেয়ে মৃত্যুবরণ করাই শ্রেয়। নিশ্চুপ। মানুষ মাত্রই তো ভুল। আর সে মানুষটা যদি তার ভুল বুঝে অনুতপ্ত অনুশোচনায় থাকে, তো তাকেও একটা সুযোগ দেওয়া হয়। তাহলে তুমি কেন আমাকে সেই সুযোগটা দিচ্ছ না? কান্না করে। সব কিছুরই একটা সীমারেখা থাকে, আর তুমি সেই সীমারেখা অতিক্রম করে ফেলেছো। তুমি যেটা ভুল বুঝে এখন ক্ষমা চাচ্ছ, তা তোমার ভুল ছিল না। ইচ্ছে করেই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছো এবং রিমান্ডের অসহ্যকর শাস্তিও ভোগ করিয়েছো। এত কিছু হবার পরও সবকিছু ভুলে তোমাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর সত্য কথা বলতে, তোমার প্রতি আগে যে ভালোবাসা ছিল, তা এখন রাগ ঘৃণায় রূপান্তরিত হয়েছে। সুতরাং এই মনে তোমার জন্য কোনো জায়গা নেই। আমার অনাগত সন্তানটার কথা ভেবে অন্তত কাছে রাখো। ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে। সম্ভব না। এইভাবে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? কান্না করে। নিশ্চুপ। আদিবার কথায় নিশ্চুপ হয়েই থাকতাম, কোনো রেসপন্স দিতাম না। এভাবে দিনকাল কাটতে লাগলো। এইদিকে আদিবার চেহারায় মাতৃগর্ভের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। এই সময় তার অনেক কিছুই প্রয়োজন হয়, আর আদিবার সঙ্গে তো কোনো কথাই বলতাম না। মাকে গিয়ে জিজ্ঞেস করলে মা আদিবার কাছ থেকে প্রয়োজনের সবটা শুনে এসে আমাকে লিস্ট ধরিয়ে দিত। আমিও তার প্রয়োজন দ্রব্যের প্রতি কোনো অবহেলা করতাম না, সবটাই এনে দিতাম। এভাবেই চলছিল আমার আর আদিবার দম্পতির জীবন। বাবা মা তারা ব্যাপারটা ভালোভাবে লক্ষ্য করছিল যে আদিবার সঙ্গে আমার কোনো বনিবনা নেই। এই বিষয়ে বাবা আমাকে কিছু না বললেও মা বলতো, বাবা, এমন রাগ করিস না, এবার বৌমাকে মেনে নে। মেয়েটা তোর জন্য লুকিয়ে লুকিয়ে চাপা কান্না করে, তা আমি স্পষ্ট দেখেছি। তাছাড়া অনেক দিন তো হয়ে গেল, এবার অতীতের সব কথা ভুলে গিয়ে মিট করে নে। সম্ভব না মা। আদিবাকে আমি ডিভোর্সই দিতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের জন্য তা আর হয়ে উঠলো না। ও যদি আমার কাছে থাকতে চাইতো, ওর ভর পোষণ সব দায়িত্ব আমিই বহন করব, সমস্যা নাই। তবে এখন যেভাবে আলাদা থাকছি, এমনভাবে সে থাকতে পারবে, নয়তো সে যেদিকে খুশি সেদিকে যেতে পারে। আমার কোনো আপত্তি নেই। ধুর পাগল ছেলে, কি সব আবোল তাবোল বকছিস? হ্যাঁ, আদিবা যে মা হতে চলেছে, এই অবস্থায় তার সঙ্গে এরূপ আচরণ করছিস, তা সত্যিই বেমানান এবং খারাপের দিকে যাচ্ছে। সব সময় নিজের প্রতিশোধে মেতে ওঠা ঠিক না বাবা। কিছু সময় পরিস্থিতির মোকাবেলায় নিজের রাগ জিদ বিসর্জনও দিতে হয়। মার কথাগুলো তোয়াক্কা না করে ওখান থেকে সরে গেলাম। মা খুব ভালো করেই বুঝতে পারছিল আদিবাকে কখনোই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। মাঝে মধ্যে আদিবাও যখন আমাকে জড়িয়ে ধরে কান্না করত, তখন খারাপই লাগতো, কিন্তু পরক্ষণেই অতীতে তার কৃতকর্মের কথা মনে পড়ায় খুব দ্রুতই আগের রাগ জিদ কাজ করতে শুরু করতো। তারপরও কোনো কিছু বলতাম না, নিশ্চুপ হয়ে থাকতাম। মান অভিমান করতে গিয়ে দিনগুলো যে কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। আল্লাহর রহমতে কন্যা সন্তানের বাবা হলাম আজ। অনেকটা আনন্দে হাসপাতালে গিয়ে নতুন অতিথির হাত বুলিয়ে আনন্দর সহিত কথা বলতে লাগলাম। পাশে আদিবাজে শুয়ে আছে, তার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আদিবা হয়তো ভেবেছিল এই আনন্দে তার সঙ্গে কথা বলবো,
কিন্তু আদিবার ভাবনা ভুল প্রমাণিত হওয়ায় সে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রায় 1 বছর হয়ে গেল আদিবার সঙ্গে কোনো প্রকার কথাই বলি না। আজ তার পাশে বসতেই কেমন যেন একটা সংকোচ বোধ কাজ করছে। পরিশেষে বেডে গিয়ে বসলাম এবং ছোট রাজকন্যার হাত বুলিয়ে কথা বলতে লাগলাম। পাশে আদিবা যে শুয়ে আছে, তার দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আদিবা হয়তো ভেবেছিল এই আনন্দে তার সঙ্গে সব রাগ অভিমান ভুলে গিয়ে কথা বলবো, কিন্তু আমার আচরণে তা আর প্রকাশ পেল না। এইদিকে আমি আমার মতো ছোট কন্যার সঙ্গে কথা বলছিলাম। এর মধ্যে হঠাৎ আদিবা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, রাজকন্যার সঙ্গে শুধু কথা বলবা? তার মাকে কিছু জিজ্ঞাসা করবা না? নিশ্চুপ। আমার প্রতি তোমার যে ভালোবাসা নেই তা আজ ভালো করেই বুঝতে পারছি। ভেবেছিলাম কিছুদিন পর তোমার সকল রাগ অভিমান কমে যাবে, কিন্তু আজ আমার ভাবনাটা ভুল প্রমাণিত হলো। সব সময় তোমার রাগ অভিমানটাই প্রাধান্য দিয়ে আসছো। আমার মনের অবস্থাটা একবারও বোঝার চেষ্টা করলে না। নিশ্চুপ। তুমি আমাকে এতটাই অবহেলা করতে। যদি কোনো সময় অসুস্থতায় ভুগতাম, মুখ ফিরে তাকিয়ে কখনো দেখতে না। আর প্রেগন্যান্সির সময় তো নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এসব কিছুতেও এড়িয়ে চলেছ। শাশুড়ি মা পাশে ছিল বলেই এত অবহেলায় টিকতে পেরেছি, নয়তো নিরুপায় হয়ে অনেক আগেই চলে যেতে হতো। যাই হোক, আজ এই আনন্দের দিনে একটু কথা অন্তত পক্ষে বলো, প্লিজ। হাত জড়িয়ে মানে থতমত খেয়ে কিছুটা বলতে যাব, মা বাবা এর মধ্যে কেবিনে চলে আসলো। এই সুযোগে বাইরে চলে আসলাম। আজ কেন জানি আদিবার কথাগুলো কলিজায় লাগতেছিল। তার কথার কোনো উত্তর আমার জানা ছিল না। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ব্যাপারটাকে এতদিনে ভুলে যেত, কিন্তু আমি ভুলতে পারছি না। এছাড়া এতদিন যখন হয়েই গেছে, আদিবার সঙ্গে কথা বলিনি, আর বলবো না। সে যতই আকুতি মিনতি করুক না কেন, তার সঙ্গে সম্পর্ক আর ঠিক করছি না। আনমনে এসব ভেবে যাচ্ছি, হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছন ফিরে তাকাতেই লক্ষ্য করলাম বাবা কিছুটা বিষণ্ণে তাকিয়ে বলে উঠল, বৌমাকে এইভাবে কাঁদানোটা তোর উচিত হচ্ছে না। যদিও এটা তোর পার্সোনাল ব্যাপার, তারপরও বাবা হয়ে তো চুপ হয়ে থাকতে পারি না। বিবেকে বাধা দেয়। অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তোর রিয়াক্ট দেখে কিছু বলিনি। আজ বলতে বাধ্য হচ্ছি যে অতীতে যা কিছু হয়ে থাকুক না কেন, তা আজ ভুলে গিয়ে বৌমাকে মেনে নে। নিশ্চুপ। বাবা এটুকু বলে চলে গেলেন। এইদিকে আমি থতমত খেয়ে যাচ্ছিলাম। উত্তর দেবার মতো ভাষা জানা ছিল না। নিশ্চুপ হয়েই সব শুনতাম। এরপর হাসপাতাল থেকে আদিবাকে বাড়িতে আনা হলো এবং আগে যে রুমে আমি থাকতাম সে রুমে মা তালা ঝুলিয়ে দিল। মার এমন কাণ্ড দেখে একটু রাগ মিশ্রিত কণ্ঠেই বলে উঠলাম, মা, এই রুমে তালা ঝুলিয়ে দিচ্ছ, আমি কই থাকবো? রাগ অভিমান অনেক হয়েছে, এবার আমার ছোট দিদিভাইটার সঙ্গে থাকবি। মা কিছুটা হেসে। মার এমন কাণ্ড দেখে কি রিয়াক্ট করব তা ভেবে পাচ্ছিলাম না। এদিকে বাবা সহ আদিবাও মুখ চেপে হাসতেছিল। বুঝতে পারলাম আদিবার সঙ্গে একত্র করার সব ধান্দা চলছে। যাই হোক, তারা যতই একত্র করার চেষ্টা করুক না কেন, তাদের ফাঁদে পা আমি সহজেই দিচ্ছি না। রাতে খাবারের পর্ব শেষ করে ঘুমাতে গিয়ে লক্ষ্য করলাম মার লাগানো তালা ঝুলে আছে। মাকে চাবির কথা জিজ্ঞেস করলেও সে সোজা না করে দেয়। বাধ্য হয়ে আদিবার রুমে গেলাম। ভাবলাম এইটা তো আমারই বাড়ি, যেখানে খুশি সেখানেই থাকবো, এতে সংকোচ বোধ হবার কি আছে। যে ভাবা সে কাজ। দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই আদিবা কিছুটা নড়ে চড়ে মিটমিট করে হাসতে লাগলো। এইদিকে আমার কেমন জানি সংকোচ বোধ হতে লাগলো। যার সঙ্গে কথাই বলি না, তার সঙ্গে এক বিছানায় থাকা তো সত্যিই সংকোচ বোধের ব্যাপার। আমার এমন অবস্থা দেখে আদিবা ছোট রাজকন্যার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, এত সংকোচ বোধ করার কি আছে? বিছানায় একজন মানুষ থাকার জায়গা তো খালিই রয়েছে, এখন সে ইচ্ছা করলে থাকতে পারে। কেউ যদি ভেবে থাকে আমি সংকোচ বোধ করছি, তাহলে তার ধারণায় একদম ভুল। তাহলে এই দিক সেদিক না তাকিয়ে শুয়ে পড়লেই তো হয়। তা আমার একান্ত পার্সোনাল ব্যাপার, কাউকে এখানে ইন্টারফেস না করলেই বেশি খুশি হব। এর জন্য কারো ভালোটা বলতে নেই, হিতে বিপরীত হয়ে যায়, তা আজ প্রমাণ পেলাম। আদিবা এই বলে কিছুটা রেগে নিশিতাকে, ছোট রাজকন্যার নাম, বুকে জড়িয়ে কম্বল মুড়িয়ে জড়সড় হয়ে চোখ বুজে ফেললো। এইদিকে আমার সংকোচ বোধ হবার পরেও বিছানায় গিয়ে শুয়ে পড়লাম।
শীত থাকায় ঠান্ডাটা একটু বেশি। আদিবাকেও দেখছি পুরো কম্বলটাই তার দিকে সরিয়ে রেখেছে। হয়তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই কম্বলটা সরিয়ে রেখেছে। ঠান্ডায় ঘুমও আসছে না। তারপরও চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ পর গরম উষ্ণতা অনুভব করায় কখন যে ঘুমের দেশে হারিয়ে গেলাম তা বুঝতেই পারলাম না। সকালে ঘুম থেকে উঠে কম্বল জড়ানো দেখে আদিবার প্রতি আনমনে ভালো লাগা কাজ করছে। এসব ভাবতেই ছোট নিশিতা কান্না করে উঠল। পড়ে গেলাম এক মহা ঝামেলায়। যতই কান্না চুপ করানোর চেষ্টা করি ঠিক ততই জোরে কান্না করে। আদিবাকেও ডাকতে পারছি না। থতমত খেয়ে ছোট নিশিতাকে এইটা ওইটা বলে চুপ করাতে লাগলাম, কিন্তু কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না। কান্নার আওয়াজ একটু তীব্র হওয়ায় আদিবা চলে আসলো এবং খোঁজা মেরে বলে উঠল, কেমন বাবা হয়েছেন, মেয়ের কান্না চুপ করাতে পারেন না? এই বলে নিশিতাকে বুকে জড়িয়ে নেওয়া মাত্রই চুপ হয়ে গেল। আর আমি ব্যাকুব বন হয়ে ভাবতে লাগলাম, নিশিতাকে এত কিছু বলে কান্না বন্ধ করতে পারলাম না। ও কি এমন জাদু করলো যে কোলে নেওয়া মাত্রই মেয়েটা চুপ গেল। যাই হোক, নিশিতার কান্না বন্ধ হয়েছে, এতেই অনেক। সকালে ফ্রেশ হয়ে দোকানে চা খেতে চলে আসলাম। সকালে খাবার রেডি করতে একটু লেট হয়, তো চা দোকানে গিয়ে লক্ষ্য করলাম তানবীর, লিজান, শফিক তারা খুব আরামে চা খাচ্ছে আর গল্পে জমে আছে। ব্যাস, আমিও তাদের সঙ্গে যোগ দিলাম। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে হঠাৎ সাইলেন্ট ফোন কেঁপে উঠল। অচেনা নাম্বার থেকে কল আসায় তড়িঘড়ি করে কল রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে খুব চেনা মেয়েলি কণ্ঠে বলে উঠল, আপনি কোথায় আছেন? ইয়ে মানে আপনি কে? আমি নিশিতার আম্মু। কিছু হেসে, তো নিশিতার আব্বুর সঙ্গে কথা বলেন, আমার কাছে ফোন দিয়েছেন কেন? এইটা বলার পর ঘোর কেটে গিয়ে আমার মেয়ে নিশিতার কথা মনে হয়ে গেল। তার মানে আদিবা ফোনে কথা বলছে। এটা ভাবতেই ব্যাকুব বন হয়ে গেলাম। আর মনে ভাবতেই আদিবা উপাস থেকে বলে উঠল, কি হলো, নিশ্চুপ হয়ে আছেন যে? বুঝতে পারছি আমার সঙ্গে কথা বলার ইচ্ছা নাই, খেতে আসুন, ব্রেকফাস্ট রেডি। আদিবা এই বলে লাইন কেটে দিল। তারপর বন্ধুদের সঙ্গে অল্প কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে বাবা মা কাউকে দেখতে পারছি না। এইদিকে খিদেই পেটে ইদু দৌড়াতে শুরু করেছে। তারপরও আদিবাকে মুখ ফুটে কিছু বলতে পারছি না। আদিবা আমার কাণ্ড কিছুক্ষণ দেখার পর কাছে এসে বলল, কেউ যদি খেতে চাইতো তার জন্য পরিবেশন করতে পারি। তার যদি পরিবেশন করতে সমস্যা না থাকে তো সে করতে পারে, আমার কোনো আপত্তি নেই। এছাড়া খিদে একটু বেশি পেয়েছে, যদি খাবারটা টেবিলে রেডি করে দেওয়া হয় তো উপকৃত হতাম। আদিবাও বুঝতে পারলো ক্ষুধার্ত অবস্থায় বেশিক্ষণ স্থির থাকতে পারছি না। অল্প সময়ের মধ্যেই খাবার টেবিলে রেডি করে ওখান থেকে আদিবা সরে গেল। খাবারের পর্ব শেষ করে ফেসবুক ঘাঁটতে যাব, কিন্তু ফোনে চার্জও নেই বলে দ্রুতই রুমের দিকে চলে আসলাম। এদিক সেদিক চার্জার খুঁজতেই আদিবা আমার সামনে চার্জার ধরে বলল, এইটাই তো খুঁজছেন? না ইয়ে মানে, হ্যাঁ, চার্জারটি হাতে নিয়ে। এত বনিতা না করে আমাকে বললেই তো পারতেন। ও আচ্ছা, আপনি তো আবার আমার সঙ্গে কথা বলতে চান না, নিশ্চুপ। আমিও দেখি কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকতে পারেন। আদিবা এইটুকু বলে রুম ত্যাগ করলো। এভাবেই মান অভিমানের দিনকাল কাটতে লাগলো। মাঝে মধ্যে আদিবা এমনই খোঁজা মেরে কথা বলতো, যা শুনে চুপ করে থাকা আমার পক্ষে কঠিনই হতো। তারপরও নিশ্চুপ হয়ে থাকতাম। প্রতিদিনকার মতো আজও রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমাতে আসলাম এবং নিশিতার সঙ্গে কথা বলছিলাম। তখন আদিবা রুমে ছিল না, কিন্তু কিছুক্ষণ পর আদিবা রুমে চলে আসলো এবং তার জায়গায় গিয়ে শুয়ে নিশিতাকে ঘুম পাড়াতে লাগলো। হঠাৎ নিশিতার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে তোর বাবা পর কোনো নারীর চক্রে পড়েছে। নয়তো জলজান্ত বউ ঘরে থাকার সত্ত্বেও ভুলেও তাকে স্পর্শ করছে না। এর মানে নিশ্চিত তোর বাবা অন্য কোনো নারীর চক্রে পড়েছে। আদিবার এমন ধারা কথা শুনে নিশ্চুপ হয়ে আর থাকতে পারলাম না। চোখগুলো বড় বড় করে তার দিকে তাকিয়ে বলে উঠলাম, বাজে কথা বলা বন্ধ করো প্লিজ। সত্য কথা বলছি তো, এর জন্য গায়ে কাটার মতো বিচ্ছে, তাই না? এবার বাড়াবাড়িটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। প্রচণ্ড রেগে, ওই হ্যালো, আপনি এত তেলে বেগুনে জ্বলে উঠছেন কেন? আমি আমার মেয়ের কাছে নালিশ করছি মাত্র, এতে আপনি এত রিয়াক্ট করছেন কেন? ওহম, মুখ ভেঙচি কেটে। কারণ
কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই বলা হচ্ছিল। এই বলে আদিবার উপর ঝুঁকে পড়লাম। হঠাৎ তার সংস্পর্শে যাওয়ায় একটু নড়েচড়ে উঠল এবং কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, এবার কিন্তু সত্যি সত্যি আপনার উপর আমার সন্দেহ হচ্ছে যে পরনারীর আসক্তই মেতে আছেন। বাজে কথা বলা বন্ধ করো প্লিজ। দাঁতে দাঁত চেপে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না, কিন্তু আমার উপর ঝুঁকে পড়েছেন কেন? হুম। আদিবা মিটমিট করে হেসে, ইয়ে মানে সরি। লজ্জা পেয়ে সরে যেতেই আদিবা আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, আপনার এই অবহেলায় যে ভীষণ কষ্ট হয় তা কি বোঝেন না? নাকি বুঝেও আমাকে কষ্ট দিতে আপনার ভালো লাগে? নিশ্চয়, মানুষ মাত্রই ভুল করে। আর আমি যে পরিস্থিতিতে পড়েছিলাম, আমার জায়গায় যে কেউ থাকলে সে একই কাজ করত। এছাড়া তিন্নির জবাবদিহি শুনে অবিশ্বাস আর করতে পারিনি। বাধ্য হয়ে সেদিন বিশ্বাস করতে হয়েছিল। আমার বাবা মা যদি আমাকে পুলিশের হাতে তুলে দিত, তাহলে হয়তো ততটা কষ্ট পেতাম না যতটা তুমি আমাকে তাদের হাতে তুলে দেওয়াতে পেয়েছি। আমার বাবা মার থেকে তুমি আমার চরিত্র সম্পর্কে ভালো জানতে, তারপরও অবিশ্বাস করে নিজে প্রশাসনের কাছে তুলে দিলে। এতে তোমার প্রতি আমার কেমন রিয়্যাক্ট হতে পারে তা অবশ্যই বুঝতে পেরেছো। নিশ্চুপ হয়ে আদিবা চোখের জল ফেলতে লাগলো। তুমি চাইলে একই ছাদের নিচে থাকবো, কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসার যে সম্পর্ক হয় তা আমাদের মাঝে আর হবে না। এ কথা বলা মাত্রই আদিবা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলে উঠল, আমাকে এইভাবে কেন কষ্ট দিচ্ছ বলো তো? মানুষ তো খুন করেও আপোষ হয়, আর আমি তো সামান্য ভুল বুঝে এমনটা করে ফেলেছি। কান্না করে নিশ্চুপ। আচ্ছা ঠিক আছে, এতদিন পরে যখন আমাকে ক্ষমা করতে পারছো না, তো এবার ডিভোর্স দিতে পারো। কান্নায় ভেঙে পড়ে সত্যিই অনেকটা খুশি হয়ে, হ্যাঁ, কালকেই নিশিতাকে নিয়ে এ বাড়ি ছাড়া হব, তারপর ডিভোর্স পেপার পাঠিও। আদিবা চোখের জল মুছে, ওয়েট ওয়েট, নিশিতাকে নিয়ে যাবেন মানে কি? হ্যাঁ, নিশিতার মা আমি, সুতরাং ও আমার কাছেই থাকবে। ওই হ্যালো, নিশিতার বাবা আমি, সুতরাং ও আমার কাছেই থাকবে, বুঝলেন? দেখুন, নিশিতাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারবো না। কাজেই বাড়াবাড়ি না করলে খুব খুশি হব। আদিবা মুখ ফিরিয়ে, আপনাকে আমারটাও বুঝতে হবে যে নিশিতার বাবা আমি, সুতরাং আমি আমার সন্তানকে দূরে সরিয়ে থাকতে পারবো না। একগাল হেসে আমার এক হাসিতে আদিবা বুঝে ফেলল তার সঙ্গে দুষ্টুমি করতেছিলাম। ব্যাস, নিমিষেই সব মামলা ডিসমিস হয়ে গেল। আদিবাও কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তার মানে আমার সঙ্গে এতক্ষণ নাটক করতেছিলে? হ্যাঁ গো বউ, নাটক করতেছিলাম। আদিবার নাক টেনে, তুমি এমন কেন? হ্যাঁ, রাগ অভিমান সবাই করে, কিন্তু তোমার মতো কেউ এমন রাগ অভিমান করে থাকে না। আদিবা অনেক খুশি হয়ে, তোমার উপর বড্ড অভিমান জমে গেছিল। ভেবেই নিয়েছিলাম বেঁচে থাকতে আর কথা বলবো না, কিন্তু আমার বউটা যে বড্ড মায়াবী, তার সঙ্গে কথা না বলে থাকতেই পারলাম না। আজকের পর থেকে আমাকে আরো কষ্ট দিবা? না, দেব না। তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখবা? না, রাখবো না, কাছেই রাখবো। তাহলে ওইদিকে সরে আসো কেন? জড়িয়ে ধরো আমাকে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে। ব্যাস, তারপর আদিবাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কানে আলতো করে বলে উঠলাম, এরপর যদি অবিশ্বাস করে আমার মনে আঘাত দাও, তো এবারের মতো শুধু কথা বলা বন্ধ করব না, তার সঙ্গে একেবারে সবার চোখের আড়াল হয়ে যাব। তখন শতবার ডাকলেও আর সাড়া দেব না। এ কথা বলা মাত্রই আদিবা আলতোভাবে মুখে চেপে ধরে বলে উঠল, এসব অলক্ষণে কথা বলো না প্লিজ। এরপর থেকে যত যাই কিছু ষড়যন্ত্র করুক না কেন, তোমাকে আর অবিশ্বাস করব না। কপালে চুমু এঁকে আদিবার কাণ্ড দেখে সত্যি অনেক অবাক হয়ে গেলাম। এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমায়, মনে হচ্ছে ছাড়লেই পালিয়ে যাব। খুব ভালো লাগা কাজ করছে। ভালোবাসার মানুষ যে ভুল করবে না তার কোনো নিশ্চয়তা নেই। পরিস্থিতির মোকাবেলায় ভালোবাসার মানুষটিও আপনার বিপক্ষে চলে যেতে পারে। আর বিপক্ষে চলে যাওয়া মানে এই না যে আপনাকে সে ভালোবাসে না, সে আপনাকে অবশ্যই ভালোবাসে, পরিস্থিতিই তা ভিন্ন দেখায়। এই গল্পে আদিবার চরিত্র এমনই দেওয়া হয়েছে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।